একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমরা প্রতি বছর অ্যাডিডাস কিংবা পুমা সহ অন্যান্য স্পোর্টস ব্র্যান্ডের জন্য শত শত কোটি টাকার পোশাক তৈরি করি। নিউ ইয়র্ক, লন্ডন বা প্যারিসে আপনি যে স্পোর্টস ওয়্যারগুলো দেখেন, খুব ভালো সম্ভাবনা আছে যে সেগুলো বাংলাদেশেই তৈরি হয়েছে। কিন্তু এই একই ব্র্যান্ডগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চায় না। কিন্তু কেন? 2010 সাল থেকে আমাদের ক্রিকেট দলের কোনো প্রপার কিট স্পন্সর নেই। বিসিবি শুধু বুকের উপর একটা ব্র্যান্ডের লোগো বসিয়ে দেয় এবং দাবি করে সেটাই কিট স্পন্সর। সারা পৃথিবীর বড় বড় দলগুলোর আয়ের একটা বড় অংশই কিন্তু আসে মার্চেন্ডাইজ থেকে, অর্থাৎ ম্যাচ জার্সি, ট্রেনিং জার্সি, ক্যাপ, হুডি, এমনকি ওয়াটার পট পর্যন্ত। কেননা ভক্তরা চায় ডে টু ডে লাইফেও তাদের নিজের পছন্দের দলের একটা ছাপ থাকুক। কিন্তু আমরা যারা চাই তারা বাংলাদেশ দলের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে পারি না। কারণ কিট স্পন্সর হিসেবে আমরা সাহারা, ব্র্যাক ব্যাংক, দারাজের হাঙ্গরি নাকি, এমনকি রিসেন্টলি রবিকে দেখেছি। কিন্তু তাদের মার্চেন্ডাইজিং বা পণ্য বিক্রির কোনো আনুষ্ঠানিক চ্যানেল নেই, বা চ্যানেল থাকলেও তারা সেই চ্যানেল ব্যবহারে আগ্রহী নয়। কারণ তাদের মূল ব্যবসা কিন্তু জার্সি বিক্রি করা না। এখানে একটা কথা বলে রাখা জরুরি, কিট স্পন্সর আর মেইন শার্ট স্পন্সর দুটো কিন্তু আলাদা জিনিস। সাধারণত জার্সির ডান পাশের বুকে যে লোগোটা থাকে তাই সচরাচর কিট স্পন্সর নামে পরিচিত। এরা পুরো টিমের অ্যাপারেলস ম্যানুফ্যাকচার করে থাকে। মার্চেন্ডাইজিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকে এরাই। যেমন রিয়াল মাদ্রিদ, লিভারপুল বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্ষেত্রে অ্যাডিডাস, অন্যান্য টিমের ক্ষেত্রে ক্যাস্টর, নাইকি বা নিউ ব্যালেন্স। অন্যদিকে জার্সির ঠিক মাঝখানে বড় যে লোগোটা দেখতে পান সেটাই কিন্তু মেইন শার্ট স্পন্সর বা প্রিন্সিপাল স্পন্সর। যেমন বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে রবি, বার্সেলোনার স্পটিফাই কিংবা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এমিরেটস। অন্যদিকে গত বছর আমাদের ফুটবল দল সম্ভবত প্রথমবারের মতো একটা প্রপার কিট স্পন্সর পেয়েছে। অথচ ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাডিডাস ইন্ডিয়ান টিমকে স্পন্সর করার জন্য বিসিসিআইকে প্রতি বছর 100 কোটি টাকার কাছাকাছি দেয়। কেবল তাদের কিট বানানোর জন্য অ্যাডিডাস বছর বছর এত টাকা পেমেন্ট করতেও রাজি আছে। এর আগে নাইকি 2006 থেকে 2020 সাল পর্যন্ত মোট 14 বছর ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিট স্পন্সর ছিল। আমরা তাদের প্রোডাক্ট তৈরি করতে পারি, তাদের প্রোডাক্ট অ্যাফোর্ডও করতে পারি। তাহলে আসলে আমাদের সাথে হচ্ছেটা কি? এখানে বলে রাখি, এসব ব্র্যান্ডগুলো কিন্তু দেশের পারচেজিং পাওয়ার চিন্তা করেই প্রাইসিং সাজায়। যেমন নাইকির জুতা ইন্ডিয়ায় 7,500 রুপি, অ্যাডিডাসের টি শার্ট 800 রুপিতেও পাওয়া যায়। সুতরাং আমরা তাদের প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারবো না তা কিন্তু নয়। তবে কেন মেজর স্পোর্টস ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসছে না? প্রথমেই পরিষ্কার করে বলা যাক, বাংলাদেশে আসলে আমাদের জন্য কি আছে। হ্যাঁ, আপনি হয়তো দেশেই নাইকি, অ্যাডিডাস কিংবা পুমার পণ্য কিনতে পারবেন অফিসিয়ালি। গুলশান, বনানী বা ধানমন্ডিতে তাদের অফিসিয়াল স্টোরই কিন্তু আছে। কিন্তু এগুলো নাইকি বা অ্যাডিডাসের নিজস্ব অপারেশন নয়। নাইকি বাংলাদেশে এসেছে অ্যাপেক্সের হাত ধরে, অ্যাডিডাস এসেছে বাটা এবং ডিবিএল গ্রুপের মাধ্যমে। ব্যাপারটা ঠিক একটা ডিলারশিপের মতো। আমেরিকার অরেগনে বসে থাকা নাইকি ইনকর্পোরেশন বা জার্মানির অ্যাডিডাস এজির সাথে বাংলাদেশের কোনো ডিরেক্ট অপারেশনাল সম্পর্ক নেই। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ইন্ডিয়াতে নাইকি, অ্যাডিডাস থেকে শুরু করে পুমা, অ্যাসিক্স সরাসরি কাজ করে। তারা সেখানে নিজস্ব সাবসিডিয়ারি অফিস খোলে, যেমন অ্যাডিডাস ইন্ডিয়া এবং নাইকি ইন্ডিয়া। এরা কিন্তু অ্যাডিডাস বা নাইকির প্যারেন্ট কোম্পানির সাবসিডিয়ারি। কিন্তু বাংলাদেশে ডিবিএল বা বাটা যখন অ্যাডিডাস নামটা ব্যবহার করে, তারা তখন শুধুই রিটেলার। বাংলাদেশের স্পোর্টস কালচার ডেভেলপমেন্টের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরা চাইলেও ন্যাশনাল টিমকে অ্যাডিডাস বা নাইকির নামে স্পন্সর করতে পারবে না, কারণ সেই ডিসিশন মেকিং পাওয়ার এদের হাতে নেই। বাংলাদেশে নাইকি এবং অ্যাডিডাসের প্রোডাক্ট পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রশ্ন হলো এই ব্র্যান্ডগুলো হাই ইনভেস্টমেন্টের সাবসিডিয়ারি রুটের পরিবর্তে কম ঝুঁকির ডিলারশিপ রুট কেন বেছে নেয়? এটা নির্ভর করে তারা কিভাবে একটা মার্কেটকে এভালুয়েট করছে তার উপর। প্রথমত, তারা শুধু জনসংখ্যাই দেখে না, বরং বাজারের ক্রয় ক্ষমতা এবং মানসিকতা পরখ করে দেখে। তাদের প্রয়োজন এমন একটা শক্তিশালী শহুরে মধ্যবিত্ত ও সচ্ছল ভোক্তা শ্রেণী যারা প্রিমিয়াম দাম দিয়ে অরিজিনাল ব্র্যান্ডেড পণ্য কিনতে সক্ষম এবং আগ্রহী। দ্বিতীয়ত, মেধাসত্ত্ব বা আইপি প্রোটেকশন তাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। যদি কোনো দেশের ট্রেডমার্ক সুরক্ষা দুর্বল হয় এবং নকল পণ্য প্রকাশ্যে বিক্রি হয়, তবে ব্র্যান্ডগুলো সেখানে বড় বিনিয়োগের ঝুঁকি নেয় না, কারণ এতে তাদের ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেটিং ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, তারা একটা উন্নত রিটেল এবং ডিজিটাল অবকাঠামো খোঁজে। ব্র্যান্ডগুলো সবসময় চায় ডিরেক্ট টু কনজিউমার মডেলের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে। চতুর্থত, সংশ্লিষ্ট দেশের বাণিজ্য নীতি এবং শুল্ক কাঠামো বিনিয়োগের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। আমদানি শুল্ক অতিরিক্ত বেশি হলে পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যায়, যা দীর্ঘমেয়াদে ব্যবসার প্রসারে বাধা হয়ে দাঁড়ায়। পঞ্চমত, ব্র্যান্ডগুলো সেই দেশের সামষ্টিক অর্থনীতি এবং মুদ্রার স্থিতিশীলতা বিশ্লেষণ করে। ষষ্ঠত, গ্রে মার্কেট এবং অনুমোদনহীন আমদানির ঝুঁকি বিবেচনা করা হয়। সবশেষে আসে কৌশলগত অগ্রাধিকার। প্রতিটি কোম্পানির পুঁজি যেহেতু সীমিত, তাই তারা সেই বাজারেই আগে বিনিয়োগ করে যেখানে দ্রুত এবং বড় পরিসরে লাভের সম্ভাবনা থাকে। ফলে বাংলাদেশকে সবসময় ল্যাটিন আমেরিকা বা মধ্যপ্রাচ্যের বাজারগুলোর সাথে প্রতিযোগিতা করেই ব্র্যান্ডগুলোকে আকর্ষণ করতে হয়। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিলে বোঝা যায়, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য সরাসরি বড় বিনিয়োগের চেয়ে ডিলারশিপ মডেল অনেক বেশি যুক্তিসঙ্গত। যেহেতু আমরা গার্মেন্টস এক্সপোর্টার, তাই নকল করার টেকনোলজি এবং কাপড় আমাদের হাতের কাছেই থাকে।
অ্যাডিডাস কোনো জার্সি লঞ্চ করার 1 থেকে 2 দিনের মধ্যে 500 থেকে 1000 টাকায় হুবহু কপি গুলিস্তানে চলে আসে। এমনকি 300 টাকাতেও মিরপুর স্টেডিয়ামের সামনে মাস্টার কপি বিক্রি হয়। ভেবে দেখুন, অ্যাডিডাস যদি এখানে অফিস খোলে আর তাদের স্পন্সর করা টিমের স্টেডিয়ামের সামনেই তাদের প্রোডাক্টের কপি বিক্রি হয়, তবে তারা কেন এই মার্কেটে আসবে? ইন্ডিয়াতেও কিন্তু নকল পণ্যের ছড়াছড়ি আছে, কিন্তু সেখানে এনফোর্সমেন্টও বাংলাদেশের চেয়ে শক্তিশালী। নাইকি বা অ্যাডিডাসের মতো কোম্পানি যখন কোনো দেশের ডিরেক্ট অপারেশন শুরু করে তখন তাদের বিশাল ফিক্সড কস্ট থাকে। ইন্ডিয়াতে সেলসের ভলিউমটা বেশি বলে নকল প্রোডাক্ট থাকা সত্ত্বেও এই খরচটা তাদের উঠে আসে। এবার আসি সবচেয়ে বড় বাধায়, ট্যাক্স। বাংলাদেশের ইম্পোর্ট ট্যাক্স স্ট্রাকচার এই ব্র্যান্ডগুলোর জন্য একটা বড় বাধা। জুতা বা কাপড়ের উপর বাংলাদেশে প্রায় 100 থেকে 125% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। ট্যাক্সের কারণে চওড়া মূল্যের প্রোডাক্টের দাম বেড়ে যায় আরও। যেমন বাটায় এডি0 স্নিকার্সের দাম প্রায় 20,000 টাকা। এত চওড়া দামে কয়জন জেনুইন প্রোডাক্ট কিনবে? সত্যি কথা বলতে নাইকি, পুমা বা অ্যাডিডাসের জন্য বর্তমান ফ্র্যাঞ্চাইজি মডেলটাই সবচেয়ে বেশি লাভজনক। অ্যাপেক্স বা বাটা তাদের লাইসেন্সিং ফি দিচ্ছে, প্রোডাক্ট ইম্পোর্ট করছে। প্যারেন্ট কোম্পানির এখানে কোনো অপারেশনাল রিস্ক নেই, অথচ ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে টাকা কিন্তু তারা ঠিকই কামাচ্ছে। বাংলাদেশে অফিস খোলা বা ফেক প্রোডাক্টের বিরুদ্ধে মামলা করার ঝামেলা তাদের নিতেই হচ্ছে না। ঠিক এই কারণেই তারা বাংলাদেশের স্পোর্টস ইকোসিস্টেমে 1 পয়সাও ইনভেস্ট করেনি এতদিনেও।